যে দুর্নীতিবাজ যে আপনার বেনজির তাকে দিয়ে এবং যে সারোয়ার আলম এখন সে আবার ডিপটি সেক্রেটারি প্রমোশনও পেয়েছে, তাদেরকে দিয়ে আমার এসএ ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমার 30 কোটি টাকার মাল নিয়ে গেছে। আমি নীরবে সহ্য করেছি এবং সেখানে বিভিন্ন ভিডিও দিয়ে আমাকে আমার মান সম্মান প্রতিপন্ন করেছে, কিন্তু করার কিছু ছিল না আমার। তার কারণ তখন দুর্বৃত্তায়নের যোগ, তাই আমি কিছু করতে পারি নাই। এই বিষয়ে মামলাও আছে এখনো। বছরে আমি নিষ্পেষিত। আমাকে কয়েকবার ডিজিএফআইতে ডেকে নিয়েছিলেন। 2000 আপনারা মনে হয় আপনারা জেনেছেন এটা, যে আমার কতগুলি কোম্পানি আমি পরিচালনা করি। যখন ডিজিএফআই যে আমাকে ডেকে নিয়ে 4-5 দফা ডেকেছেন যে আমাদের এখানে দিগন্ত অথবা চ্যানেল 1-এর সাংবাদিক আছে, এদেরকে বিতাড়িত করে দেওয়া। তখন আমি বলেছিলাম যে বাংলাদেশে টেলিভিশন ছিল গোটা 4, এখন এসে 40টা 50টা। তো আমি এদের দোষ না থাকলে আমি তাদেরকে বিতাড়িত করব কেন? তখন এই নিয়ে আমার অনেকবার তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে। তারপরে লাস্টলি 2018 সনে তখন ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার তানবীর ছিল, সে গত 4-5 জনকে নিয়ে আমার সাথে খুব কঠিনভাবে আলাপ আলোচনায় লিপ্ত হয়েছে। তো তাদের চোখ, তাদের মেজাজ, তাদের যে দেখছি, তাতে আমার মনে হয় আমিও আর্গুমেন্ট করেছি ঠিকই, তো আমাকে হয়তো খোদা তাআলা রক্ষা করেছে। এখন যে আয়নাগরের সৃষ্টি দেখছি, হয়তো আমাকে এরকম আয়নাগরে তারা নিয়ে যেতে পারে। হয়তো আল্লাহর রহমত, খোদা তাআলার হুকুম, আমার মা বাবার দোয়া আছে বলেই এবং জনগণের সাথে আমি পরিচিত বলেই আমাকে তা করতে পারে না, আমাকে আয়না করে নেয় নেই। কিন্তু না নিলেও তারা কিন্তু এইরকম একটা ছিল। তো এখন সেখান থেকে আসার পরে তখন আমি একটা কমিটমেন্ট করেছিলাম, একজনকে আমি বাদ দিব, সময় দেন। তো আমি যখন টেলিভিশনে ঘুরে আসলাম, ওই সাংবাদিকটার দেখলাম যে সে পরে কি জানি রিপোর্টার্স ইউনিটিতে সে ইলেকশন করছে। তো আমি ভাবলাম যে আমি হঠাৎ এখন তাকে ইলেকশনতে বাদ দিব, 2-1 দিন অপেক্ষা করলাম। 2-1 দিন অপেক্ষা করায় আমি না করাতে, তাৎক্ষণিক না করাতে ডিজিএফের ব্রিগেডিয়ার তানবীর এবং তার অনুসারীরা র্যাবের যেই বিখ্যাত, তো আমি কি আর বলবো। তো আমাকে এই ক্ষতিটা করার পরে তখন তো আমি দেখছি, পরবর্তী টাইমে অবশ্যই আমি তাদেরকে বিভিন্নভাবে মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও ছাঁটাই করেছি। তখন আমাকে বাধ্য করা হয়েছিল ডিজিএফআইয়ের মিডিয়া উইংস থেকে, সেই ব্রিগেডিয়ার তানবীর। আমি যদি আরো বেশি বাড়াবাড়ি করতাম তাইলে আমাকে হয়তো ওই যে নির্জন ছেলে, হয়তো আমারও ওই যে যারা নাকি সেনাবাহিনীর লোক, যাদেরকে আমরা আয়না করে রেখেছিল, তাদের দশা হতে পারত। আজকে আমার যেই অনুভূতির কথা বলছেন, যেখানে আমি একজন সাধারণ ব্যবসায়ী এবং পাবলিক মিডিয়া ব্যক্তিত্ব, সেখানে আমার যদি এরকম অবস্থা, যারা নাকি সেনাবাহিনীতে ছিল, সেনাবাহিনীর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, তাদেরকেও কিন্তু এই আয়না করে নেওয়া হয়েছে। তো আমরা কি ধরনের রাষ্ট্র আমরা চেয়েছি আর কি রাষ্ট্র আমরা পেয়েছি তাদের আমলে? তো এটাই হলো আমাদের বর্তমান, আমাদের যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, তাদের কাছে আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে। একমাত্র তারাই পারেন যে অন্তত এই জিনিসগুলিকে রিসাফল করে সংবিধান নতুন করে লিখনির মাধ্যমে আপনার যেভাবে করে যাবেন, পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে তারা এই সংবিধানের আলোকে চলবে। আবার এই সংবিধান যদি আবার পলিটিক্যাল গভর্নমেন্ট লেখে, তাহলে তাদের ধাঁচে লিখবে। যেমনটি আগে লিখেছিল তিনি তো তখন বাকশালী কায়দায় লেখা হয়েছিল, তো সেটাই তো ছিল। আবার এটাকে অপারেশন করে অনেক সুবিধা অসুবিধা বিবেচনা না করে, জনগণের কল্যাণের কথা চিন্তা না করে তারা নিজের আঙ্গিকে করেছে। তো কাজেই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের উচিত হবে যে যদি তাদের ক্ষমতায় না কুলায়, তাইলে তারা দরকার হলে একটা সিম্পলি হানা ভোট দিয়ে, গণভোট নিয়ে এই সংবিধানকে পুরো লিখনির মাধ্যমে জাতির জন্য 100 বছরের জন্য একটা ম্যান্ডেট সৃষ্টি করতে পারে। তারপর আমরা স্বৈরাচারের দালালি করে দেশের যে অর্থনৈতিক সংকট ও অর্থ পাচার করেছে, তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া উচিত আপনি মনে করেন? আমার মনে হয় আপনারা তো বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখছেন প্রশাসনের
একেবারে নিম্ন থেকে উপর পর্যন্ত গত 15 বছরে তাদেরকে লুটেরা দুর্বৃত্তায়ন বানানো হয়েছিল। এবং এই দুর্বৃত্তায়নের পিছনে যে উন্নয়ন ডেভেলপমেন্ট ওয়ার্ক তো মানুষে করে, সরকার করে হলো তাদের সাময়িক দেশের জনগণের স্বার্থে, কিন্তু এই সময় যে উন্নয়নের নাম করা হয়েছে এটা হলো তাদের দলীয় অর্থ লুপাটের জন্য স্কিম, কিন্তু জনগণের চাহিদার প্রতিফলন নয়। তো এখানে এই যে জনগণের চাহিদার প্রতিফলন নয়, এটা হলো যেমন দলীয় প্রধান ওনার যেরকম পার্সেন্টেজ ছিল, যারা পরিকল্পনা করতো তাদের পার্সেন্টেজ ছিল, যেখানে কাজ সেখানের পার্সেন্টেজ ছিল। তো যে কাজেই একটা কাজকে টেনে লম্বা করার যত প্রয়াস ছিল, মানে বড় লম্বা করলে মানে 1000 টাকার কাজকে 1 কোটি টাকা করলে যে আমি কথাটা দেখাচ্ছি, তো সেটা যত লম্বা করতে পারে তখন কর্তাও খুশি হয়, প্রশাসনও খুশি হয়, যার কাজ তারও খুশি হয়। মানে একবারে প্রশাসনের A to Z পর্যন্ত এই কমিশন ছিল। তাই কিনা যার জন্য আমাদের দেশে দেখেন আপনার করোনার সময় করোনাতে সারা বাংলাদেশ বন্ধ ছিল, যদিও আমার এসএ পরিবহন জরুরি সার্ভিসে খোলা ছিল, সারা দেশ সরকারি অফিস প্রতিষ্ঠান বন্ধ ছিল, কিন্তু একটেক কিন্তু বন্ধ ছিল না। তার কারণটা কি? ওইটাই তো লাভের জায়গা। আজকে যারা দুর্বৃত্তায়ন করেছে ছাগল কাণ্ড আপনারা দেখেছেন যে আমি আজকে 45 বছরের পুরনো ব্যবসায়ী, আমি 5-6টা কোম্পানি পরিচালনা করি, আমি 20,000 টাকা দিয়ে খাসি কিনতে পারি না, আর সেই খাসি একটা কাস্টম কর্মকর্তা 15 লাখ টাকায় খাসি কিনে, এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। তো কাজেই দুর্বৃত্তের তো একটা সীমারেখা আছে। দুর্বৃত্ত করে স্বল্প পরিমাণে মানানসই ছিল, এমন দুর্বৃত্তায়ন করেছে যে সারা দেশকে, আমাদের জনসাধারণকে, আমরা ব্যবসায়ীকে রাস্তায় নামাইছে। আমাদেরকে জাতীয় রাজস্ব বোর্ডের কথা যদি আসি, জাতীয় রাজস্ব বোর্ড এমনভাবে তার দ্বারা পরিচালিত হয়েছিল যে আমাদের ব্যবসায়ীদেরকে একেবারে নিষ্পেষিত করা, ট্যাক্সের পরিমাণ এত বাড়াইছে, হোল্ডিং ট্যাক্স বাড়াইছে, আর একটা ঢাকা সিটিকে 2টা ঢাকা সিটি করেছে। 2টা ঢাকা সিটি কেন করা হয়েছে? দুর্বৃত্তায়নের কারণে। ঢাকা সিটি একটা থাকবে এবং থানা করাইছে, একটা থানারে 2টা-3টা থানা করাইছে। এইটা হলো তার দুর্বৃত্ত এবং জনসাধারণের ক্ষতি সাধন করে অনৈতিকভাবে অর্থ লুপাটার জন্য, আর কেউ যেন কোনো রকমের মুখ খুলতে না পারে সেটা মুখ বন্ধ করার জন্য এই প্রয়াস।